ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে সম্পূরক প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। আমি স্মরণ করতে চাই এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে চাই এই মর্মে যে আজকে হলো 7ই ফেব্রুয়ারি, আজ থেকে 1 মাস আগে 7ই জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ নির্বাচন, সংসদ নির্বাচন, একটা চ্যালেঞ্জের নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সফলভাবে আমরা কৌশল অবলম্বন করে জনগণকে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমরা আসতে পর্যন্ত আসতে পেরেছি। সেজন্য ধন্যবাদ। এবং সংসদের কাজ শুরু হবার পর থেকেই একটা অ্যাক্টিভ এবং খুব সুন্দর একটি সংসদ মাননীয় স্পিকার পরিচালনা করছেন এবং আমরা সকলকে সংসদ সদস্যরা সহযোগিতা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার প্রশ্ন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। 100টি অর্থনৈতিক অঞ্চল, এটা অত্যন্ত, আজ থেকে 17 বছর পর বাংলাদেশ একটা ডেভেলপড কান্ট্রি হবে, উন্নত কান্ট্রি, সেটার লক্ষ্যে। অর্থনৈতিক অঞ্চল হলেই যে অর্থনৈতিক অঞ্চল চলবে তা না। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন, সেই ভিশনারি রাষ্ট্রনায়কচিত পরিকল্পনা থেকে এর জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, এর জন্য যে মেগা প্রজেক্ট দরকার, ইতিমধ্যে আমাদের রেল, ইতিমধ্যে আমাদের বিমান, ইতিমধ্যে আমাদের পোর্টের সংখ্যা বেড়েছে, ইতিমধ্যে আমাদের হাইড্রো পাওয়ার, আমাদের ডিজেল পাওয়ার, আমাদের সোলার পাওয়ার, আমাদের নিউক্লিয়ার পাওয়ার পর্যন্ত অ্যারেঞ্জ হয়েছে। এই সমস্ত জিনিসগুলি একটার সাথে একটা সম্পৃক্ত হবে। আমি আশাবাদী অত্যন্ত কানেক্টিভ ওয়েতে সফলতার দিকে নিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। একটি জায়গায় আমার প্রশ্নটি হলো, একটি জায়গায় সবচেয়ে বড় আমাদের হার্ডেল, আপনি এখানে উল্লেখ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী 1 কোটি লোকের কর্মসংস্থান হবে। আজকে 100টি ইপিজেড এই অর্থনৈতিক অঞ্চল চালানোর জন্য আমাদের যে দক্ষ মানুষের প্রয়োজন, এটা এখানে আপনার উল্লেখ করা আছে। আমি খোঁজ খবর নিয়ে দেখলাম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যায়ে রয়েছে, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। সেই ক্ষেত্রে একটা ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে সমন্বিত আমরা আমাদের যে স্কুল কলেজগুলি শুক্র শনিবারে বন্ধ থাকে, আমাদের বিল্ডিংগুলি, এগুলিকে আমরা ট্রেনিং সেন্টার হিসাবে এই সময়টা ব্যবহার করতে পারি কিনা। যদি সারা বাংলাদেশে আমাদের যেই বন্ধ স্কুল কলেজগুলি শুক্রবার শনিবার বন্ধ থাকে, অথবা নাইট শিফট চালু করে আমরা একটা ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে এই শিল্প অঞ্চলগুলিতে দক্ষ শ্রমিক শক্তি সাপ্লাই দিবার একটা পরিকল্পনা নেই, তাহলে আমরা সফল হব। এই ধরনের পরিকল্পনা। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি প্রশ্ন করার জন্য। আমরা কিন্তু দক্ষ জনশক্তি গড়ে তোলার ট্রেনিং এর জন্য ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছি। আমাদের মাথায় শুধু এই 100টি অর্থনৈতিক অঞ্চল না, শিল্প বিপ্লবের যে পরিবর্তনটা আসবে, চতুর্থ শিল্প বিপ্লব যেটা হবে, সেখানেও যেন আমাদের দেশের মানুষ দক্ষতা অর্জন করতে পারে, তার জন্য যথাযথ শিক্ষার ব্যবস্থা, সেই সাথে কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং এবং নানা ধরনের ট্রেনিং ব্যবস্থা, এটা কিন্তু আমরা নিচ্ছি ইতিমধ্যে, সেটা করা হচ্ছে। আমরা আগেই বলেছি যে প্রতি উপজেলায় কিন্তু আমরা কারিগরি শিক্ষা স্কুল করে দিচ্ছি। আর তাছাড়া ট্রেনিং সেন্টার কিন্তু ইতিমধ্যে অনেক করা হয়েছে। তবে শিল্প অঞ্চলের জন্য যে ধরনের লোকবল দরকার, বা মেশিনপত্র চালানো অথবা ডিজিটাল পদ্ধতি, স্কুল কলেজ যেটা ছুটির দিনে কিন্তু সেখানে সম্পূর্ণভাবে এটা করা সম্ভব না। তার কারণ হচ্ছে তার জন্য যে যন্ত্রপাতি প্রতিস্থাপন করা হয়, যে সমস্ত জিনিসপত্র দরকার হবে ট্রেনিং এর জন্য, সেটা তো আমি স্কুলে করতে পারবো না। স্কুলে হয়তো যেগুলি মানে জাস্ট মৌখিক ভাবে যে ট্রেনিং, আমরা সেটা দিতে পারবো, কিন্তু হাতে কলমে ট্রেনিং এর জন্য আমার উপযুক্ত প্রতিষ্ঠান দরকার। তো সেই প্রতিষ্ঠান অনেকগুলি ইতিমধ্যে ট্রেনিং সেন্টার খোলা হয়েছে, যেমন আইসিটি বিভাগ, ডিজিটাল ডিভাইস, এগুলির জন্য যে ট্রেনিং এর জন্য আমরা কিন্তু কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে সেখানে কিন্তু আমাদের যুব সমাজরা ট্রেনিং দিচ্ছে। এখানে নারী পুরুষ সকলেই, ছেলে মেয়ে সকলেই ট্রেনিং নিয়ে নিচ্ছে। পাশাপাশি হাতে কলমে শিক্ষার জন্য আমরা অনেকগুলি ট্রেনিং ইনস্টিটিউশন করে দিয়েছি এবং আরো করে দেবো, এবং মেয়েদের জন্য 4টা আমরা সেই টেকনিক্যাল ইনস্টিটিউটও তৈরি করে দিয়েছি। তো এভাবে আমাদের কিন্তু পদক্ষেপ আছে যে আমরা এভাবে ট্রেনিং এর সাথে সাথে আমরা এই কাজগুলো করে যাব। বা শুধুমাত্র যেমন ম্যানেজিং যে ব্যবস্থাপনার ক্ষেত্রে সেখানে যে ট্রেনিং, সেটা হয়তো শুধু মৌখিক যে ট্রেনিং সেগুলি দেওয়া যায়, কিন্তু স্কুল কলেজ বন্ধের সময় তো আমি যন্ত্রপাতি নিয়ে যেতেও পারবো না, আবার ফেরত আনতে পারবো না, সেটা একটা সমস্যা আছে। তারপরেও
কম্পিউটার ট্রেনিং বা এগুলি তো আমরা প্রত্যেকটা স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব করে দিচ্ছি। আর আমাদের যে এখন শিক্ষা কারিকুলাম সেটা কিন্তু একটা ছোট বয়স থেকেই কিন্তু ধীরে ধীরে হাতে কলমে শিক্ষাটার উপরে আমরা গুরুত্ব দিচ্ছি। এই জন্য কারিকুলামে আমরা কিছু পরিবর্তনও নিয়ে আসছি, যাতে শুধুমাত্র ওই ধারাবাহিক একটা গতানুগতিক পড়াশোনা করে শুধু একটা চাকরির পিছনে ছুটে বেড়াবে না, ছোট থেকেই তারা শিখবে কিভাবে হাতে কলমে কাজ করতে হয়। আমরা যদি সেইভাবে শুরু করি তাহলে খুব একটা অসুবিধা হবে না, আমি এটা মনে করি। আর তাছাড়া আমরা কিন্তু উচ্চশিক্ষার জন্য কিন্তু ট্রেনিং দিচ্ছি, উচ্চশিক্ষার জন্য বৃত্তি দিচ্ছি, নানাভাবে সহযোগিতা করে যাচ্ছি, কাছে সে প্রস্তুতিটা আমরা নিয়ে রাখছি। তবে আমি এটুকু বলবো, আমাদের যারা ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের একটু পড়াশোনায় মনোযোগী হতে হবে। কেউ নকল করে পাশ করে তারপরে চাকরির পরীক্ষা দিয়ে ফেল করে সে বলবে যে চাকরি দেন, চাকরি কিন্তু এরকম ধামা ভরে দেওয়া যায় না, তাতে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়, অযোগ্য লোকটা পাবে না। কাজে সেদিকেও একটু খেয়াল রাখতে হবে। এই জন্য কারিগরি শিক্ষাকে আমরা বেশি গুরুত্ব দিই। আর কারিগরি শিক্ষার জনবলটাও শুধু আমার দেশে না, বিদেশেও যখন যায় এখন সবাই দক্ষ জনশক্তি চায়, যে কারণে আমাদের যে স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ, সেখানে ওই দক্ষ জনশক্তির কথা, স্মার্ট পপুলেশন, এটা কিন্তু আমরা বলেছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নকাল আজকের মতো এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন অন্যান্য মাননীয় মন্ত্রীগণের জন্য